আসসালামু আলাইকুম। আজকের ক্লাসের শুরুতেই তোমাদেরকে জানাই শুভেচ্ছা। তো গত ক্লাসটাতে আমরা কতটুকু পর্যন্ত পড়ছিলাম মনে আছে? স্যার S equals to W divided by M পর্যন্ত। আচ্ছা, তাহলে আমরা দ্রাব্যতার আরেকটা সূত্র পড়েছিলাম এবং সেখান থেকে কি ওই যে সম আয়ন প্রভাব পড়ছিলাম, দ্রাব্যতা এই সূত্রটা পড়েছিলাম, এই অঙ্কটা করে দিয়েছিলাম এবং এখান থেকে আমরা সম আয়ন প্রভাব সম্পর্কে একটু জানছিলাম নাকি? জি স্যার। সম আয়ন প্রভাব এগুলো করেছিলাম না? জি স্যার। আচ্ছা, তো গতকাল যে সংজ্ঞাটা ছিল সেটাকে দেখো আজকে আরেকটু সহজ করে দিয়েছি। যদি গতকালের সংজ্ঞাটা কারো বুঝতে সমস্যা হয় আজকের সংজ্ঞাটা দেখে নিতে পারো, আরেকটু সহজ করে দিয়েছি যে একাধিক তড়িৎ বিশ্লেষ্য বিয়োজিত হয়ে যদি একটি সাধারণ আয়ন উৎপন্ন হয় তাহলে ওই আয়নটাকে আমরা বলবো সম আয়ন। ঠিক আছে, গতকালেরটা হচ্ছে আরো সহজ না? জি স্যার। আচ্ছা, তাহলে এটাও অ্যাসেস নিয়ে রাখতে পারো যে একাধিক তড়িৎ বিশ্লেষ্য বিয়োজিত হয়ে যদি একটি সাধারণ আয়ন উৎপন্ন করে তাহলে ওই সাধারণ আয়নটাকে বলা হয় সম আয়ন। তাহলে গতকাল সম আয়ন পড়েছিলাম এবং সম আয়ন প্রভাবও পড়েছিলাম। তাহলে সম আয়ন প্রভাবটা কি ছিল মনে আছে? জি স্যার। হ্যাঁ, সম আয়ন প্রভাবটা কি বলতো? সমায়ন প্রভাব হচ্ছে স্যার একটা উভমুখী বিক্রিয়া সাম্য অবস্থা থাকলে হ্যাঁ, তারপর আরেকটা বিক্রিয়া যোগ করলে আয়নের পরিমাণ বাড়ে যাবে, তারপর আয়নের পরিমাণ বাড়ে গেলে ইয়া দ্রাব্যতার পরিমাণ দ্রাব্য। হ্যাঁ, দেখো তোমার সুবিধার্থে এখানে বিক্রিয়াটা দিচ্ছি, এখান থেকে এটাই বলতে পারো কিনা। আমি যদি একটু তোমাদের সাথে একটু গুছিয়ে বলতে চাই তাহলে দেখো আমরা এখানে যে দুইটা যৌগ বা যে দুইটা তড়িৎ বিশ্লেষণ নিয়েছি তাদের মধ্যে একটা হচ্ছে সবল, একটা দুর্বল। তার সবল আর দুর্বল চিনি কি দিয়েছে? একটা তীব্র আর একটা মৃদু, বা একটা সবল একটা দুর্বল বলা হয়। সবল আর দুর্বল চিনি কি দিয়ে? তার উপমুখী বিক্রিয়া দুর্বল। ভেরি গুড। তাহলে যেটাতে উভমুখী চিহ্ন আছে সেটা হচ্ছে দুর্বল তড়িৎ বিশ্লেষণ, আর যেটার একমুখী চিহ্ন আছে সেটা হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষণ আর সবল তড়িৎ বিশ্লেষণ। তাহলে যখন দেখো একটা পাত্রের মধ্যে যদি আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড নিয়ে দুর্বল তড়িৎ বিশ্লেষণ নিই তাহলে এটা সামান্য পরিমাণে আয়নিত হওয়ার পরে এ ধরনের আয়ন তৈরি হবে এবং এই আয়নগুলো তৈরি হওয়ার পর ওদের মধ্যে একটা সাম্যাবস্থা বজায় থাকবে, তোরা সাম্যাবস্থায় আসবে। আর এই আরেকটা পাত্রের মধ্যে আমরা একটা শক্তিশালী তড়িৎ বিশ্লেষণ নিয়েছি, সেটা এভাবে পুরোপুরি আয়নিত অবস্থা থাকবে। আমরা এই দ্রবণটাকে অর্থাৎ শক্তিশালী দ্রবণটাকে যখন দুর্বলটার সাথে যখন মিশিয়ে দিব তখন সেক্ষেত্রে কি হবে, যে মিশ্রণের মধ্যে কোনো একটা আয়নের পরিমাণ বেড়ে যাবে। কোন আয়নের পরিমাণ বাড়ে স্যার এখানে? অ্যামোনিয়াম। অ্যামোনিয়াম আয়নের পরিমাণ বেড়ে যায়, তাই এই বিক্রিয়ার সাম্যাবস্থা অর্থাৎ প্রথম বিক্রিয়ার যে সাম্যাবস্থা সে সাম্যাবস্থাটা নষ্ট হয়ে যায়। কাজে সাম্যাবস্থা ফিরিয়ে আনার জন্য এই আয়নের পরিমাণ, অ্যামোনিয়াম আয়নের পরিমাণ বাড়াতে হয় না কমাতে হয়? কমাতে হবে। তো কমানোর জন্য বিক্রিয়াটা কোন দিকে যেতে হবে, কি সামনের দিকে আসবে নাকি বিপরীত দিকে যাবে? তার বিপরীত দিকে। বিপরীত দিকে যাবে। তাহলে এই দুইটা আয়ন যখন যুক্ত হয়ে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করবে তখন আমরা বলবো যেহেতু আয়নের পরিমাণ কমে যাবে বা আয়নের ঘনমাত্রা কমে যাবে সেজন্য অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতার মানও কমে যাবে। তাহলে এভাবে একটা সবল তড়িৎ বিশ্লেষের প্রভাবে একটা দুর্বল তড়িৎ বিশ্লেষের দ্রাব্যতার মান কমে যাওয়াটাকে বলা হচ্ছে সম আয়ন প্রভাব। ঠিক আছে স্যার? এই যে গতকাল এটা জি স্যার। পড়েছিলাম এবং এখান থেকে এটা কি দেখছিলাম, সম্ভবত এটাও জি করছিলাম। স্যার। ওকে স্যার, তাহলে এটা আমাদের প্রশ্ন এটা দিয়েও আসতে পারে, সিলভার ক্লোরাইডের সাথে সোডিয়াম ক্লোরাইড এটা দিয়েও আসতে পারে। তাহলে এখন স্যার এই যে আজকে যে টপিকটা দিয়ে শুরু করতেছি এটা যদি তোমরা মনে করো যে পারবা তাহলে করবা, যদি মনে হয় যে না আমাদের জন্য একটু বেশি বোঝা হয়ে যাবে তাহলে স্কিপ করে যেতে পারো। এখন যেটা পড়াচ্ছি সেটা, তবে এর পরেরটা লাগবে। ঠিক আছে, আমার কাজ একটু তোমাদের জানিয়ে দেওয়া, সেজন্য জানিয়ে দিচ্ছি, যদি পারো তাহলে করবা। দেখো তাহলে সম আয়ন প্রভাবের কারণে যে সবসময় যে দ্রাব্যতার মান হ্রাস পায় তা কিন্তু না। তো কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাই যে সম আয়ন প্রভাবের কারণে দ্রাব্যতার মান বেড়েও যেতে পারে, তবে সেগুলো কিছু ব্যতিক্রমী যোগের মধ্যে দেখা যায়, সবসময় দেখা যায় না। বেশিরভাগ ক্ষেত্রেই সম আয়ন প্রভাবের কারণে দ্রাব্যতার মান কমে যায়। ঠিক আছে স্যার, এটা মনে থাকবে স্যার, বেশিরভাগ ক্ষেত্রে কমে যাবে। তবে দুই একটা ক্ষেত্রে আমরা দেখবো যে যেখানে কিছু জটিল যৌগ তৈরি হবে সেখানে দ্রাব্যতার মান বেড়ে যাবে। তো তোমরা একটা উদাহরণ দেখে নাও, তোমাদের হয়তো বা অনুধাবনমূলক প্রশ্নে একটু দিতেও পারে। তো তোমাদের বলেছে যে সিলভার সায়ানাইডের সাথে পটাশিয়াম সায়ানাইড যোগ করলে সিলভার সায়ানাইডের দ্রাব্যতার কি রূপ পরিবর্তন হবে? তাহলে আমি স্যার একটু বোর্ডে যাচ্ছি, বোর্ড দেখা যায় কিনা দেখো তো বোর্ড।
বোর্ড কি দেখা যাচ্ছে স্যার? দেখতেছি না। না স্যার দেখতেছি না। বোর্ড দেখা যাচ্ছে না? আমার তো পাওয়ার অন হয়েছে, বোর্ড তো দেখা যাওয়ার কথা। দেখা যাচ্ছে? এখন যাচ্ছে। আচ্ছা ওকে স্যার, তাহলে দেখো আমি দুইটা তড়িৎ বিশ্লেষণ নিচ্ছি। তড়িৎ বিশ্লেষণ মানে দুইটা ভিন্ন ভিন্ন যৌগ নিচ্ছি, একটা সবল একটা দুর্বল। তাহলে দেখো আমি যদি সবল হিসেবে দুর্বল হিসেবে নিলাম সিলভার সায়ানাইড। এটা যখন আমরা পানিতে মিশাই সামান্য পরিমাণে এটা আয়নিত হবে, আয়নিত হয়ে সিলভার আয়ন এবং সায়ানাইড আয়ন উৎপন্ন করে। আবার পটাশিয়াম সায়ানাইড এটা হচ্ছে একটা শক্তিশালী তড়িৎ বিশ্লেষ্য, এটা পানিতে সম্পূর্ণ আয়নিত হয়ে পটাশিয়াম আয়ন এবং সায়ানাইড আয়ন উৎপন্ন করে। তাহলে আমরা এই দুইটা যৌগের মধ্যে কোন আয়ন কি মিল পাচ্ছি স্যার? সম আয়ন আছে কিনা এই দুইটা যৌগের মধ্যে? স্যার সাইনাইড। সায়ানাইড আয়ন মিল আছে দুইটার মধ্যেই। আচ্ছা, তাহলে দেখো যখন আমরা এই দ্রবণের সাথে অর্থাৎ সিলভার সায়ানাইড এই দ্রবণের সাথে যখন পটাশিয়াম সায়ানাইডকে যোগ করি, আমরা এর আগে যেগুলো পড়েছিলাম সেগুলো তো ওদের মধ্যে কিন্তু কোনো বিক্রিয়া ছিল না, কিন্তু এই ক্ষেত্রে এই দুইটা যৌগ পরস্পরের সাথে বিক্রিয়া করে ফেলে। তাহলে বিক্রিয়া করে কি উৎপন্ন করে দেখো তো, এই যে যখন আমরা এই দুইটাকে একসঙ্গে মিশ্রিত করি তখন দেখা যায় সেক্ষেত্রে সিলভার সায়ানাইড এবং পটাশিয়াম সায়ানাইড এই দুইটা যৌগ একত্রিত হয় এরকম নিজেদের মধ্যে বিক্রিয়া করে ফেলে। তাহলে বিক্রিয়া করে কি উৎপন্ন হবে সেটা আমরা কিভাবে লিখবো স্যার? দেখো প্রথমে আমরা ধাতুগুলোকে লিখবো। প্রথমে লিখতেছি পটাশিয়াম, এরপর সিলভার। তাহলে পটাশিয়াম সিলভার, সরি সিলভার মার্কারি, পটাশিয়াম এরপর কি স্যার সিলভার। এখানে কি আছে সায়ানাইড, এখানে একটা এখানে একটা, তাহলে সায়ানাইড কত হচ্ছে স্যার দুইটা, সেজন্য এখানে হবে কি Cn2। তাহলে এখানে পটাশিয়াম সিলভার ডাইসায়ানাইড এই ধরনের একটা যৌগ তৈরি হয়। তাহলে যেহেতু স্যার এটা একটা পটাশিয়ামের যৌগ, পটাশিয়ামের যৌগ বলে এটা পানিতে সহজে দ্রবণীয় হয়ে যায়। যে কোনো পটাশিয়ামের যৌগ, পটাশিয়ামের যতগুলো লবণই দিক না কেন আমাদেরকে পটাশিয়ামের লবণগুলো সাধারণত পানিতে বেশি পরিমাণে দ্রবীভূত হয়। যেমন আমি একটু যদি উদাহরণ দিই স্যার, আমরা আমাদের ওয়াশরুমের মধ্যে দুই ধরনের সাবান ব্যবহার করি, কিছু কাপড় কাচার জন্য আর কিছু গায়ে মাখার জন্য। এদের মধ্যে একটাকে বলা হয় সোডিয়াম সাবান আর একটা পটাশিয়াম সাবান। কোনটা কি স্যার বলতে পারবেন? কারো কি জানা আছে নাকি শুধু আপনি গায়ে মাখি? স্যার জানি না। জানি না। আচ্ছা এমনি গায়ে মাখি স্যার। আচ্ছা, তাহলে হয়তো তোমরা এসএসসি তে দ্বাদশ অধ্যায়টা পড়োনি, তোমরা হয়তো এসএসসি তে দ্বাদশ অধ্যায়টা পড়োনি। আচ্ছা আসি, আমাদের যে গায়ে মাখার সাবান সেগুলো হচ্ছে সাধারণত পটাশিয়াম সাবান অর্থাৎ পটাশিয়াম স্টিয়ারেট, আর কাপড় কাচার জন্য যে সাবান সেগুলো হচ্ছে সোডিয়াম স্টিয়ারেট। তার মানে কোনটা গলে দেখো তো সহজে, কি সোডিয়ামটা সহজে গলে না পটাশিয়ামটা সহজে গলে? সোডিয়াম। পটাশিয়াম। পটাশিয়ামটা সহজে গলে যায়। ঠিক আছে, আমরা যে গায়ে মাখার সাবান সেগুলো সহজে ফেনা হয়, কিন্তু কাপড় কাচার সাবানে সহজে ফেনা হয় না। ঠিক আছে, আর যদি আমরা পানিতে ভিজিয়ে রাখি দেখবে যে গায়ে মাখার সাবান দ্রুত পানিতে মিশে যাচ্ছে। তাহলে পটাশিয়ামের সাবানগুলো সহজে বা পটাশিয়ামের যৌগগুলো সহজে পানিতে দ্রবীভূত হয়ে যায়। এই জন্য আমরা এখানে যে যৌগটা পাচ্ছি সেটাও কি স্যার একটা পটাশিয়ামের যৌগ না? যে পটাশিয়াম সিলভার সায়ানাইড পটাশিয়ামের একটা যৌগ, পটাশিয়ামের যৌগগুলো এটা পানিতে সহজে দ্রবীভূত হয়ে যায়। এই জন্য এই জটিল যৌগটা তৈরি হওয়ার পরে যেহেতু পানিতে দ্রবীভূত হয়ে যায় সেজন্য সিলভার সায়ানাইডের দ্রাব্যতার মান বেড়ে যায়। জি স্যার ওর আগে গুলোতে গিয়া বিক্রিয়া করে নাই? না, এর আগে এগুলোতে বিক্রিয়া করে এরকম জটিল যৌগ তৈরি হয় না, কিন্তু এখানে বিক্রিয়া করে, যেমন এখানে আমি ব্র্যাকেট দিয়ে লিখছি না স্যার কি একটা যৌগ পটাশিয়াম সিলভার সায়ানাইড, একটা ব্র্যাকেট দিয়ে যৌগ লিখছি না স্যার? ব্র্যাকেট দিয়ে যেগুলো লেখা হয় সেগুলো হচ্ছে জটিল যৌগ। এগুলো আমরা তৃতীয় অধ্যায়ের মধ্যে পড়বো এই যৌগগুলো কিভাবে গঠিত হয়। ঠিক আছে, এগুলো তৃতীয় অধ্যায়ের মধ্যে আমরা দেখবো। আরেকটা প্রশ্ন আছে, দেখো স্যার আমি এখানে আরেকটা ছবি দিয়েছি যেটা আমরা আমাদের আর কয়েকটা ক্লাস পরে আমরা একটা বিকারকের নাম বলবো, নেসলার বিকারক। এই বিকারকটা মূলত অ্যামোনিয়ামকে শনাক্ত করার জন্য ব্যবহার করা হয়। অ্যামোনিয়াম আয়ন শনাক্ত করতে গিয়ে আমরা এই বিকারকটা ব্যবহার করি। তো এই বিকারকটাতেও দেখো আমরা দুইটা যৌগ মিশাচ্ছি। একটা যৌগের নাম হচ্ছে মার্কিউরিক আয়োডাইড, অর্থাৎ মার্কারি থাকে সাথে আয়োডিন থাকে, মার্কিউরিক আয়োডাইড। এটা যেহেতু মার্কারি বলে এটা পানিতে অতটা মিশে না, সেজন্য এটা সামান্য পরিমাণে আয়নিত হবে মার্কিউরিক আয়ন এবং
আয়োডাইড আয়ন উৎপন্ন করে। আর এটার সাথে যদি আমরা পটাশিয়াম আয়োডাইড মিশাই, দেখো পটাশিয়াম আয়োডাইড পানিতে সম্পূর্ণ দ্রবীভূত হবে, পটাশিয়াম আয়ন এবং আয়োডাইড আয়ন উৎপন্ন করবে। দেখো এই দুইটা যৌগকে যখন আমরা একসাথে মিশাবো তখন দেখা যায় এই দুইটা যৌগের মধ্যে বিক্রিয়া হয়ে যায়। পটাশিয়াম আয়োডাইডের সাথে মার্কিউরিক আয়োডাইড বিক্রিয়া করার পরে এই দুইটা একসঙ্গে যখন যুক্ত হয় তখন আমরা লিখতে পারি এটাকে K2, দুইটা পটাশিয়াম আছে বলে K2, মার্কারি একটা লিখলাম, মার্কারি, আয়োডিন হচ্ছে এখানে দুইটা, মোট চারটা, সেজন্য এটাকে লিখতে পারি I4। তাহলে K2HgI4 এটাকে বলা হয় পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড। এটা হচ্ছে একটা জটিল যৌগ। এবং আমরা এক্ষেত্রেও দেখতে পাচ্ছি এখানে এটা কি আছে, পটাশিয়াম আছে না, এটা হচ্ছে কি একটা পটাশিয়ামের যৌগ। পটাশিয়ামের যৌগ বলে এটাও পানিতে দ্রবীভূত হয়ে যায়। সেজন্য আমরা বলতে পারি যে যখন আমরা দুইটা যৌগকে, অর্থাৎ একটা দুর্বল এবং একটা সবল যৌগকে যখন একসঙ্গে মিশ্রিত করার পরে কোনো একটা জটিল যৌগ তৈরি হবে তখন দ্রাব্যতা বাড়বে, আদারওয়াইজ দ্রাব্যতার মান কমে যাবে। এটা হচ্ছে ব্যতিক্রম। যদি কোনো এই দুইটা তড়িৎ বিশ্লেষণের বিক্রিয়ায় যদি কোনো একটা দ্রবণীয় জটিল যৌগ তৈরি হয় তখন দ্রাব্যতা বাড়বে, আর জটিল যৌগ তৈরি না হলে দ্রাব্যতা কমে যাবে। স্যার এটা সব জটিল যৌগের ক্ষেত্রে? হ্যাঁ, জটিল যৌগ যদি পটাশিয়াম হয় স্যার, পটাশিয়ামের যৌগ, পটাশিয়াম গুলো যে পানিতে বেশি দ্রবণীয় সেজন্য। বুঝছি স্যার? তো এই পেজটা যদি পারো একটু করে রাখিও, তোমাদের হয়তো এমসিকিউতে অনুধাবনে দিলেও দিতে পারে। ঠিক আছে, তো এটা কি অ্যাসেস নেওয়া হয়েছে স্যার? বর্ণনা আমি তো ব্যাখ্যা করছি, এটা নেওয়া না হলে নিয়ে নিতে পারো। এমনি কারো সমস্যা আছে এটা নিয়ে, কোনো প্রশ্ন আছে? স্যার এটা তো প্রশ্ন কেমন আর কি, আমাদের কাছে কি চাইবে? কি চাইবে? হ্যাঁ, তোমার প্রশ্নটা হতে পারে যে এরকম যে মার্কিউরিক আয়োডাইডের সাথে পটাশিয়াম আয়োডাইড যোগ করা হলে মার্কিউরিক আয়োডাইডের দ্রাব্যতার কি রূপ পরিবর্তন হবে, অথবা ধর তোমার আপনি তো প্রশ্ন স্যার বিক্রিয়া লিখে দিয়েছেন খালি। আপনি তো স্যার বিক্রিয়া লিখে দিয়েছেন। স্যার এখানে বর্ণনাটা আছে না স্যার, নিচে এই যে ছবির নিচে বর্ণনাটা আছে না? জি স্যার। এই তো ওই জন্য বর্ণনাটা লিখে নিয়েছে। আর প্রশ্নটা এভাবে হতে পারে যে সম আয়ন প্রভাবে দ্রাব্যতার মান বাড়তে পারে কি, এভাবে ধরো উদাহরণমূলক প্রশ্ন দিয়ে দিল, ব্যাখ্যা করো, তখন তোমাকে এখান থেকে যে কোনো একটা লিখবা, হয় উপরটা না নিচে। বিক্রিয়াটা লিখে ব্যাখ্যা করে দিলেই তো হবে। হ্যাঁ, এটা 2 নম্বরের জন্য আসলে ওই শর্টকাট লিখে দিবা, কি এখানে অল্প কথা আছে, 2-3টা লাইন আছে আর লিখতে দুইটা লিখবা, এই আর কি। ঠিক আছে, আর এখানকার কথাগুলো যদি কঠিন লাগে আমি যেভাবে বোঝানোর সময় যেভাবে বলছি সেভাবে লিখে দিলে হবে। ঠিক আছে স্যার, ওকে। তাহলে আমরা চলে আসি আমাদের জন্য এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে দ্রাব্যতার গুণফল। ঠিক আছে, আমরা দ্রাব্যতা পড়েছি, এরপর লাগবে আমাদের দ্রাব্যতার গুণফল। তো এই দ্রাব্যতার গুণফলটা নির্ণয় করার জন্য আমাদেরকে কিছু যৌগকে চিনতে হবে, বা কিছু যৌগ বলতে পারি বা কিছু লবণ বলতে পারি, এগুলো আমাদের চিনতে হবে। স্যার আমরা আমাদেরকে যে যৌগগুলো দিবে বা যে লবণগুলো দিবে সেগুলোকে মোটামুটি 3 ভাগে ভাগ করতে পারি। কয়টা ভাগের নাম বলছি স্যার? জি স্যার। যৌগগুলোকে কয় ভাগে ভাগ করা যায় বলছি স্যার? 3 ভাগে। 3 ভাগে, ভেরি গুড। তাহলে দেখো কি কি আমাদের যে যৌগগুলো দিবে সেগুলোকে আমরা কি কি ভাগে ভাগ করতে পারি। দেখো স্যার, একটা হচ্ছে স্যার দ্রবণীয় যৌগ, অর্থাৎ যেগুলো পানিতে বেশি পরিমাণে দ্রবীভূত হয়ে যায়, এই ধরনের কোনো যৌগ দিতে পারে। এরপর দিতে পারে আমাদেরকে স্বল্প দ্রবণীয় যৌগ, যেগুলো পানিতে অল্প অল্প করে মিশবে। আর কিছু আছে অদ্রবণীয় যৌগ বা অদ্রবণীয় লবণ, যেগুলো পানিতে একেবারেই মেশে না। তাহলে এখন আমরা আসি যে কোন একটা যৌগকে আমরা কখন স্বল্প দ্রবণীয় বলবো, দ্রবণীয় বলবো বা অদ্রবণীয় কখন বলবো। তাহলে এদের একটু সংজ্ঞাটা আমরা দেখে নিই। যে দ্রবণীয় যৌগ তাদেরকে বলবো, এটা দেখো এই এখানকার এই পেজের অ্যাসেসটা তোমরা নিয়ে রাখো, এটা তোমাদের বইতে পুরোপুরি নেই, এই জন্য আমি অন্য বই থেকে এটা কালেক্ট করে লিখছি। দ্রবণীয় যৌগটা দেখো, যেসব যৌগ 100 মিলিলিটার দ্রবণে কমপক্ষে 1 গ্রাম বা তার চেয়ে বেশি পরিমাণে দ্রবীভূত থাকে, যে যৌগগুলো বা যে লবণগুলো 100 মিলিলিটার পানিতে 1 গ্রাম বা তার চেয়ে বেশি পরিমাণে দ্রবীভূত থাকতে পারে সেগুলোকে আমরা বলবো দ্রবণীয় যৌগ। তো স্যার একটু যদি আমি আমাদের ফ্ল্যাশব্যাকের দিকে যাই, আমরা যখন দ্রাব্যতা ক্লাস 10 এ পড়ছিলাম। স্যার বলেন। স্যার ক্লাস 10 এ পড়ছিলাম এই সংজ্ঞাটা। আচ্ছা, হ্যাঁ। আর আচ্ছা, তো আমরা যখন এই যে ফ্ল্যাশব্যাকে গিয়ে যদি আমরা 2-3টা ক্লাস ফ্ল্যাশব্যাকে যাই, তাহলে সেখানে আমরা দেখব যে আমাদের দ্রাব্যতার সংজ্ঞা করার পরে আমরা একটা কথা বলেছিলাম যে সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা 36 বলতে কি বুঝো, এরকম একটা প্রশ্ন করছিলাম না স্যার?
মনে আছে? আচ্ছা প্রশ্ন, জি স্যার। আচ্ছা দেখো তাহলে আমাদের সেখানে উত্তরটা কিরকম ছিল যে 100 মিলিলিটার পানিকে সম্পৃক্ত করতে 36 গ্রাম সোডিয়াম ক্লোরাইড লবণ লাগে। তার মানে 100 মিলি পানিতে 36 গ্রাম পরিমাণ সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত হতে পারে। তাহলে আমি কি সোডিয়াম ক্লোরাইডকে দ্রবণীয় বলবো নাকি অদ্রবণীয়, স্বল্প দ্রবণীয়, কোনটা বলবো স্যার? বুঝি নাই। স্বল্প দ্রবণীয়, না স্বল্প স্যার, দ্রবণীয়। দ্রবণীয়, কারণ এখানে 36 গ্রাম, দ্রবণীয় 1 গ্রামের চেয়ে বেশি দ্রবীভূত হলে সেগুলোকে আমরা কি বলবো স্যার? দ্রবণীয়। তো সোডিয়াম ক্লোরাইড তো 36 গ্রাম দ্রবীভূত হচ্ছে, অনেক বেশি দ্রবণীয় সেটা, বুঝছি। আর আয়নিক যৌগগুলো সাধারণত দ্রবণীয় হয়। স্বল্প দ্রবণীয় যৌগের সংজ্ঞাটা দেখো যে 100 ml পানিতে 1 গ্রামের চেয়ে কম কিন্তু 0.1 অথবা 1 গ্রামের চেয়ে কম থাকবে কিন্তু 0.1 গ্রামের চেয়ে বেশি পরিমাণে দ্রবীভূত থাকবে। এই ধরনের যৌগগুলোকে আমরা বলবো স্বল্প দ্রবণীয় যৌগ, যেগুলো পানিতে অল্প পরিমাণে দ্রবীভূত হয়। তো এখানকার পরিমাণটা তোমরা নোট করে নিতে পারো। এই ধরনের যৌগগুলো হচ্ছে যেমন সিলভার ক্লোরাইড, এটা পানিতে খুব সামান্য পরিমাণে মিশে। যেমন আমি যদি 100 ml পানি নিই তাহলে দেখবো যে 100 ml পানির মধ্যে মাত্র যেমন সোডিয়াম নাইট্রাইট, সোডিয়াম নাইট্রাইট। নাইট্রেট স্যার পানিতে খুব বেশি পরিমাণে মিশে, যে কোনো নাইট্রেট লবণ পানিতে খুব বেশি পরিমাণে মিশে, এই জন্য এগুলো দ্রবণীয়। সব নাইট্রেট লবণ পানিতে মিশে স্যার। নাইট্রেটকে আমরা অদ্রবণীয় বা স্বল্প দ্রবণীয় বলতে পারবো না। নাইট্রেট হচ্ছে দ্রবণীয়। চোখ বন্ধ করে যেখানে নাইট্রেট দেখবো, নাইট্রেট থাকলেই এগুলো দ্রবণীয়। তো স্বল্প দ্রবণীয় মধ্যে হচ্ছে সিলভার ক্লোরাইড, যেটা পানিতে খুব কম পরিমাণে মিশে। এরপর আছে অদ্রবণীয়, যেগুলো 100 ml পানির মধ্যে কি 0.1 গ্রামের চেয়েও কম পরিমাণে মিশে, সেগুলোকে আমরা বলবো অদ্রবণীয় যৌগ। তো এখান থেকে আমাদের মেইনলি লাগতেছে এই স্বল্প দ্রবণীয় যৌগের সংজ্ঞাটা। ঠিক আছে, তিনটা পড়ছি কম্পারেটিভলি, তিনটা সম্পর্কে আমরা জেনে নিলাম। তবে আমাদের প্রায়োরিটি দিতে হচ্ছে ক্ষেত্রে স্বল্প দ্রবণীয় যৌগের ক্ষেত্রে। যৌগেরটাকে আমরা একটা প্রায়োরিটি দিব, কারণ আমরা পরবর্তীতে যে সংজ্ঞাটা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে মূলত এই ধরনের স্বল্প দ্রবণীয় যৌগের ক্ষেত্রে। তো এইটার অ্যাসেস নিয়ে রাখো, অথবা চাইলে পয়েন্টগুলো একটু নোট করে নিতে পারো, এমসিকিউতেও দিতে পারে। এখন আমি চলে আসি এর পরটাতে। আমরা দ্রাব্যতার গুণফল করব। তার দ্রাব্যতার গুণফল বলতে আমরা কি বুঝি? তার প্রথমে সংজ্ঞাটা দেখে নিই যে একটা নির্দিষ্ট তাপমাত্রায়, স্যার এখানে তাপমাত্রাটা অবশ্যই উল্লেখ করতে হবে। আমি কিছু কিছু শব্দ বলবো যেগুলো অবশ্যই উল্লেখ করতে হবে, যেমন এখানে তাপমাত্রাটা অবশ্যই উল্লেখ করতে হবে। দ্রাব্যতার মধ্যেও তাপমাত্রাটা অবশ্যই উল্লেখ করতে হবে। তাপমাত্রা যদি উল্লেখ না করো নাম্বার 0 দিবে। তুমি যত ঠিকভাবে লিখে না কেন, তাপমাত্রা যদি উল্লেখ না করো 0। তাই এখানেও আমাদের তাপমাত্রা অবশ্যই উল্লেখ করতে হবে। তাহলে একটা নির্দিষ্ট তাপমাত্রায় স্বল্প দ্রবণীয় যৌগের সম্পৃক্ত দ্রবণের উপাদানায়নের ঘাত সমন্বিত ঘনমাত্রার গুণফলকে বলবো ওই তাপমাত্রায় যৌগটির দ্রাব্যতার গুণফল। তো স্যার এটাকে যদি আমি একটু সহজ ভাষায় বলতে চাই, আমরা একটা নির্দিষ্ট তাপমাত্রায় একটা স্বল্প দ্রবণীয় যৌগ নিব। তো মনে করি স্বল্প দ্রবণীয় যৌগ হিসেবে আমি একটু আগে উদাহরণ হিসেবে পড়েছি কি স্যার? সিলভার ক্লোরাইড। তাহলে এখন দেখো একটু যদি বোর্ডের দিকে খেয়াল করি, তাহলে সিলভার ক্লোরাইড যেহেতু একটা স্বল্প দ্রবণীয় যৌগ, এই জন্য সিলভার ক্লোরাইড পানিতে সামান্য পরিমাণে আয়নিত হওয়ার পরে, এই যে সিলভার ক্লোরাইড সলিড ছিল সেটা পানিতে মেশানোর পরে সামান্য পরিমাণে আয়নিত হয়ে সিলভার আয়ন এবং ক্লোরাইড আয়ন উৎপন্ন করতেছে। তাহলে দেখো সিলভার ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণ কিন্তু খুব সহজেই আমরা তৈরি করে ফেলতে পারি। সিলভার ক্লোরাইড যেহেতু স্বল্প দ্রবণীয়, এই জন্য এটা সম্পৃক্ত দ্রবণ খুব সহজেই তৈরি হয়ে যায়। কারণ দেখো স্যার, এই যে একটু উদাহরণ যদি দিই, যেমন ধরে তুমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, তোমার সামনে একটা বাচ্চা ছেলে হাত পাচ্ছে, ঠিক আছে, সে তোমার কাছে কিছু সাহায্য চাচ্ছে, তাহলে তুমি তাকে 5 টাকা বা 10 টাকা দিয়ে দিলা। তো দেওয়ার পর দেখা যাচ্ছে সে অনেক খুশি মন নিয়ে চলে যাচ্ছে, অর্থাৎ সে তোমার কাছে আশা করেছিল কি 5 টাকা বা 10 টাকা, তুমি তাকে সেটা দেওয়াতে সে অনেক খুশি হয়ে চলে গেছে। তার মানে সে তার চাহিদাটা পূরণ করে ফেলতে পারছে, এবং তুমি তার চাহিদাটা সহজে পূরণ করতে পারতেছো, কারণ তোমার কাছে 5-10 টাকা এমনিতে অ্যাভেলেবল থাকে। কিন্তু এমন একজন লোক তোমার সামনে পড়ছে যে তোমার কাছ থেকে 1 লাখ টাকা চাচ্ছে, তুমি কি তাকে ইনস্ট্যান্ট পূরণ করতে পারবে কিনা তার চাহিদাটা? না স্যার। না স্যার। তো যার চাহিদা বেশি তার চাহিদাটাকে পূরণ করাটাও তত বেশি কি কষ্টকর, কিন্তু যার চাহিদা কম তার চাহিদাটাকে সহজেই আমরা পূরণ করে ফেলতে পারি। এখন স্বল্প দ্রবণীয় যৌগগুলো যেহেতু পানিতে খুব কম পরিমাণে মিশে, এই জন্য আমরা সেটা সম্পৃক্ত দ্রবণ কিন্তু খুব সহজেই তৈরি করে ফেলতে পারি। কিন্তু যেগুলো বেশি দ্রবণীয় যৌগ, সেগুলো সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে গিয়ে আমাদের অনেক বেশি পরিমাণে দ্রব যোগ করতে হয়। তো স্যার আমার বোর্ডে লেখাগুলো কি দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তাহলে স্যার একটু যদি উদাহরণ আসি, দেখো যে সোডিয়াম ক্লোরাইড যদি হয়, আমি যদি এখানে সোডিয়াম ক্লোরাইড নিতাম,
আমার এখানে 100 ml পানি আছে, এই 100 ml পানিকে যদি আমি সম্পৃক্ত করতে চাইতাম সোডিয়াম ক্লোরাইড দিয়ে, তাহলে আমাকে সোডিয়াম ক্লোরাইড নিতে হতো 36 গ্রাম, তার অনেক বেশি পরিমাণ। কিন্তু যদি আমি 100 ml পানিকে সিলভার ক্লোরাইড দিয়ে সম্পৃক্ত করতে চাই, তখন আমাকে নিতে হবে মাত্র 1.43 গ্রাম। তাহলে কোনটা সম্পৃক্ত দ্রবণ সহজে তৈরি করা যাবে স্যার? স্যার সিলভার ক্লোরাইড। তার মাত্র 1.4, অর্থাৎ এক চিমটা দিলেই এটা সম্পৃক্ত হয়ে যাচ্ছে, বুঝছি স্যার? কিন্তু সোডিয়াম ক্লোরাইড দিলে আমাকে অনেক বেশি দিতে হবে, 36 গ্রাম পর্যন্ত দিতে হবে। কিন্তু সিলভার ক্লোরাইড মাত্র 1 গ্রাম দিলে হয়ে যাচ্ছে, 1.5 গ্রাম, 1.43 গ্রাম দিলে সম্পৃক্ত হয়ে যাচ্ছে। তাহলে এটা সম্পৃক্ত দ্রবণ খুব সহজে তৈরি হয়ে যায়, বুঝছি স্যার? তাহলে এই ধরনের সম্পৃক্ত দ্রবণ তৈরি করার পরে আমরা এখানে যে উপাদান আয়নগুলো পাবো, অর্থাৎ এই যৌগ থেকে আমরা যে আয়নগুলো পাবো, সেই আয়নগুলোর ঘাত সহ তাদের ঘনমাত্রার গুণফল, সেটাকে আমরা বলছি দ্রাব্যতার গুণফল। এখন এই দ্রাব্যতা গুণফলের ইংরেজি নামটা হচ্ছে সলিউবিলিটি প্রোডাক্ট। দ্রাব্যতা ইংরেজি নামটা হচ্ছে সলিউবিলিটি, আর গুণফলের ইংরেজি নাম হচ্ছে প্রোডাক্ট। এজন্য দ্রাব্যতার গুণফলকে আমরা বলবো সলিউবিলিটি প্রোডাক্ট, এসপি। এবং দেখা যায় একটা নির্দিষ্ট যৌগের ক্ষেত্রে একটা নির্দিষ্ট তাপমাত্রায় এই দ্রাব্যতা গুণফলের মানটা ধ্রুব থাকে। আবার বলছি, একটা নির্দিষ্ট তাপমাত্রায় একটা নির্দিষ্ট যৌগের ক্ষেত্রে এই দ্রাব্যতা গুণফলের মানটা নির্দিষ্ট থাকে বা ধ্রুবক থাকে। এই জন্য এটাকে আমরা কে দিয়ে প্রকাশ করতে পারি। দেখো পুরোটাকে একসঙ্গে আমরা এভাবে প্রকাশ করব, কে এসপি। তার দ্রাব্যতা গুণফলকে প্রকাশ করা হয় কে এসপি দিয়ে, এবং এটা সমান আমি লিখতে পারি এই যে উপাদান আয়নগুলোর ঘনমাত্রার গুণফল। ঘনমাত্রাকে আমরা এভাবে থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করব। তাহলে সিলভার আয়নের ঘনমাত্রা ইনটু ক্লোরাইড আয়নের ঘনমাত্রা। এখন আমি এখানে আরেকটা কথা বলেছি, দেখো ঘাত সহ, তাতে ঘাত মানে হচ্ছে এখানে সহগ যেটা আছে, এখানে সহগ আছে স্যার 1, এখানে সহগ আছে 1। তাহলে আমি এখানে চাইলে পাওয়ার 1 দিতে পারি, কিন্তু 1 দেওয়া যে কথা, না দেওয়া একই কথা, কারণ x টু দি পাওয়ার 1 মানে হচ্ছে x। সেজন্য আমি এখানে আর 1টা দিই নাই। তাহলে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা গুণফলের মানটা হচ্ছে এরকম যে KSP সমান সিলভার আয়নের ঘনমাত্রা ইনটু ক্লোরাইড আয়নের ঘনমাত্রা। তো স্যার এতটুকু পর্যন্ত বুঝছি কিনা? জি স্যার। একটা স্বল্প দ্রবণীয় যৌগ নিব, তার সম্পৃক্ত দ্রবণ। হ্যাঁ স্যার বলেন। স্যার যে যার ভর বেশি তার কি এমন কিছু যে মানে দ্রবণীয় বেশি বা কম? হ্যাঁ স্যার, যার ভর বেশি ওইভাবে না বলে স্যার আমরা এভাবে বলতে পারি, যেখানে কোন একটা যে সকল যৌগের মধ্যে সমযোজী বৈশিষ্ট্য বেশি, সমযোজী যৌগ বা যেসব যৌগের মধ্যে সমযোজী বৈশিষ্ট্যগুলো বেশি, তারা পানিতে কম দ্রবণীয়, আর আয়নিক বৈশিষ্ট্য বেশি হলে সেগুলো পানিতে বেশি দ্রবণীয়। ঠিক আছে, এটা আয়নিক আর সমযোজীর উপর ডিপেন্ড করে। আজ আমরা দ্রাব্যতার কথা বলছিলাম, দ্রবের প্রকৃতি, সেটার উপর। আচ্ছা, প্রশ্নের জন্য ধন্যবাদ। এখন দেখো এটা বুঝছি কিনা স্যার, যে একটা স্বল্প দ্রবণীয় যৌগ সেটা সম্পৃক্ত দ্রবণ খুব সহজে তৈরি হয়। তাহলে এই সম্পৃক্ত দ্রবণের মধ্যে আমরা যে আয়নগুলো পাবো, উপাদান আয়ন যেগুলো পাবো, সেগুলোর ঘনমাত্রার গুণফলকে বলছে দ্রাব্যতা গুণফল। এটা বুঝছি স্যার কথাটা? জি স্যার। আচ্ছা স্যার, যদি 2 থাকতো স্যার উপরে 2 দিতে হয়তো। হ্যাঁ স্যার এটা আসছি। যদি এখানে আমার সহগ হিসেবে 2, 3, 4, 5 যেটা থাকুক, সহগ হিসেবে যদি 1 ছাড়া অন্য কিছু থাকতো, যেমন মনে করি এখানে আমি 2 লিখলাম, তাহলে এখানে তখন আমাকে এখানে তার পাওয়ারটা শুধু লিখতে হতো, তার সহগটা পাওয়ার হয়ে যেত। এবং সহগটা স্যার পাওয়ার হয়ে কেন যেত সেটা আমরা চতুর্থ অধ্যায়ের মধ্যে একটা সূত্র দিয়ে পড়বো, ভরক্রিয়া সূত্র আছে, সেই সূত্রের মধ্যে ব্যাখ্যা আছে এটা। তবে আমরা এখন আপাতত মনে রাখি যে এখানে কোন একটা আয়নের পাশে যেটা সহগ থাকবে, সে সহগটা পাওয়ার হিসেবে চলে আসবে। স্যার জিঙ্ক ফসফেট দিয়ে বুঝিয়ে দিন। জিঙ্ক ফসফেট। আচ্ছা স্যার, আমি প্রত্যেক ধরনের যৌগের জন্য তুমি তোমার উত্তরটা পেয়ে যাবে, আমার ধীরে ধীরে উত্তরগুলো পেয়ে যাওয়া রিয়া থেকে সাইড থেকে। জিঙ্ক ফসফেট না, যে কোনো ধরনের যৌগের জন্য তুমি দ্রাব্যতা গুণফল নির্ণয় করতে পারবে। ঠিক আছে, তাহলে আমরা আসি ধীরে ধীরে আমাদের এই টপিকসে। তাহলে আমরা এখান থেকে ওই যে উপরে যে উদাহরণটা দিয়েছি, দেখো উপরের উদাহরণটা থেকে দ্রাব্যতা গুণফলের এটা কি বোঝা যাচ্ছে? এই যে উপরের উদাহরণটা দেখো, এ বি সামান্য পরিমাণে আয়নিত হওয়ার পরে এ প্লাস এবং বি মাইনাস উৎপন্ন করছে, এবং তোমাকে যখন আয়ন লিখবে অবশ্যই এখানে নিচে একইউ গুলো দিতে হবে। দেখো এখানে নিচে একইউ করে দিচ্ছে, একইউ মানে দ্রবণ, তো দ্রবণে আয়নিত অবস্থায় আছে, তার দ্রাব্যতা গুণফলের মানটা হচ্ছে কি এ প্লাস এর ঘনমাত্রা ইনটু বি মাইনাস এর ঘনমাত্রা। ঠিক আছে, তাহলে এখন আমরা আমাদেরকে যে যৌগগুলো দিবে দ্রাব্যতা গুণফল নির্ণয় করার জন্য, আমাদেরকে যে যৌগগুলো দিবে সেই যৌগগুলোকে আমি মোটামুটি 4 ভাগে ভাগ করছি। 4টা ভাগে ভাগ করে আমরা এই দ্রাব্যতা গুণফল নির্ণয় শিখব।
তাহলে প্রথমে আমরা যে টাইপটা লিখতেছি, যে 4টা ভাগের মধ্যে প্রথম টাইপ সেটা হচ্ছে স্যার এ বি টাইপ। এ বি বলতে আমি বুঝাচ্ছি স্যার এখানে একটা ক্যাটায়ন একটা অ্যানায়ন থাকবে। এ দিয়ে আমরা সাধারণত একটা যৌগ বা একটা লবণের সংকেত যখন লিখি তখন প্রথমটা হয় কি ক্যাটায়ন, পরেরটা অ্যানায়ন, অর্থাৎ প্রথমটা প্লাস পরেরটা মাইনাস। তাহলে আমি এক্ষেত্রেও এই ধরনের যৌগের ক্ষেত্রে প্রথমটাকে ধরতেছি প্লাস পরেরটা মাইনাস। তাহলে এ বি টাইপ এটা বলতে আমি বুঝতেছি স্যার যেখানে একটা ক্যাটায়ন একটা অ্যানায়ন থাকবে, অর্থাৎ ক্যাটায়ন এবং অ্যানায়নের অনুপাত হচ্ছে 1:1, একটা ক্যাটায়ন একটা অ্যানায়নের সাথে যুক্ত হবে। এই ধরনের যৌগগুলো হচ্ছে এ বি টাইপের যৌগ। তো এ বি টাইপের যৌগগুলো জলীয় দ্রবণে নিম্নরূপে আয়নিত হয়। দেখো এ বিটা আয়নিত এইভাবে এ প্লাস বি মাইনাস উৎপন্ন করছে, এটা তো বুঝছি। এখন এই কথাটা বুঝি কিনা দেখো তো স্যার, 1 মোল এ বি থেকে আমরা 1 মোল এ প্লাস 1 মোল বি মাইনাস পাচ্ছি, এই কথাটাই বুঝছি। দেখো তো এই এ বিটা আয়নিত হচ্ছে, এ বি আয়নিত হয়ে এ প্লাস বি মাইনাস উৎপন্ন করছে। তাহলে 1 মোল এ বি থেকে আমি 1 মোল এ প্লাস পাচ্ছি, 1 মোল বি মাইনাস পাচ্ছি, এই কথাটাই বুঝছি স্যার। জি স্যার। আচ্ছা, আমাদের সব ধরনের দেখো আমি যতগুলো টাইপ করব সব টাইপের মধ্যে শুধুমাত্র আমাদের এই লাইনটা ধরাটা বুঝতে হবে। এই লাইনটা ধরার যে বুঝবে সে দ্রাব্যতা গুণফল সহজে নির্ণয় করতে পারবে। এরপর দেখো যদি আমাকে সবসময় তো 1 মোল দিবে না, এখন মনে করি আমার দ্রাব্যতা দিচ্ছে এস, এ বি এর দ্রাব্যতা দিয়ে দেওয়া আছে আমাদের প্রশ্নের মধ্যে এস। তাহলে আমি 1 মোল এ বি থেকে যেহেতু 1 মোল এ প্লাস পাইছি, তাহলে এস মোল এ বি থেকে এস মোল এ প্লাস পাবো, এই কথাটাই বুঝছি। 1 মোল থেকে 1 মোল পাইছি, 1 মোল এ বি থেকে 1 মোল এ প্লাস, তাহলে এস মোল থেকে এস মোল এ প্লাস। সমস্যা আছে এতটুকুতে? এ বির মোল যত হবে প্লাস আর হ্যাঁ বি মাইনাস এর দুইটাই মোল এক সমান হবে পরিমাণ স্যার। থাকবে, কারণ আমরা দেখো 1 মোল এ বি থেকে 1 মোল এ প্লাস 1 মোল বি মাইনাস পাইছি, কাজে এখানে দ্রাব্যতা আমাকে যত দেওয়া থাকবে আমি এ প্লাস এর পরিমাণও তত পাবো, বি মাইনাস এর পরিমাণও সেম পাবো। ঠিক আছে, এস মোল থেকে এস মোল এ প্লাস এস মোল বি মাইনাস পাচ্ছি। হ্যাঁ স্যার, কথা বলেন। এ বি যদি 1 মোল হয় তাহলে এ প্লাস তারপর বি মাইনাস 2 মোল না 1 মোল 1 মোল 2 মোল? না স্যার, এটা হচ্ছে একটা যৌগ ভেঙে যাচ্ছে, দুইটা আয়নে পরিণত হয়ে যাচ্ছে, দুইটাতেই 1 মোল 1 মোল করে থাকবে। একটা যৌগ ভেঙে যাচ্ছে, একটা যৌগ মাঝখান বড় তুমি ভেঙে দাও, দুইটা অংশ হয়ে যাচ্ছে না। তা দেখো 1 মোল এ বি থেকে আমি 1 মোল এ প্লাস 1 মোল বি মাইনাস, কাজে এখানকার এস মোল থেকে এস মোল এ প্লাস এস মোল বি মাইনাস পাবো। যেমন ধরো তুমি 5টা গরুকে জবাই করতেছো, জি একদম মাঝখান বরাবর পার্ট করে ফেলতেছো, তাহলে সেখানে তুমি কি পাবা? আচ্ছা গরু না ধরে মুরগি ধরি, গরুতে পা অনেকগুলা। আচ্ছা 5টা মুরগিকে তুমি মাঝখান বরাবর পার্ট করে ফেলছো, তাহলে 5টা মুরগি থেকে কিন্তু কি পাবা? 5টা ডান পা 5টা বাম পা, নাকি স্যার 2টা আড়াইটা ডান পা আড়াইটা বাম পা এরকম পাবা? 5টা 5টা আড়াইটা। আড়াইটা কেমন হয় স্যার? 5টা মুরগিকে যদি মাঝখান বরাবর পার্ট করে ফেলো তাহলে 5টা ডান পা 5টা বাম পা। ও ঠিক আছে। বুঝছি স্যার? তাহলে এস মোল এ বি থেকে আমরা এস মোল এ প্লাস এস মোল বি মাইনাস পাবো। এখন যদি আমি দ্রাব্যতা গুণফল নির্ণয় করি তাহলে কেএসপি সমান কি হবে? এ প্লাস এবং বি মাইনাস এর ঘনমাত্রা গুণফল, এবং এদের ঘনমাত্রা দেখো, ঘনমাত্রা বা দ্রাব্যতা যেটাই বলি এস ইন্টু এস, তাহলে এস ইন্টু এস করে আমি পাচ্ছি এস স্কোয়ার। তাহলে এ বি টাইপের কোনো যৌগ যদি আমাদেরকে দেওয়া হয় তখন তাদের দ্রাব্যতা গুণফল হবে এস স্কোয়ার। অর্থাৎ আমাদের ঘনমাত্রা বা দ্রাব্যতা যেটা দেওয়া থাকবে সেটাই স্কোয়ার করে দিলে আনসারটা পেয়ে যাবো আমরা। এখন এই ধরনের এ বি টাইপের যৌগের উদাহরণটা দেখো, আমাদের সিলভার ক্লোরাইড, সিলভার নাইট্রেট, ক্যালসিয়াম কার্বনেট বা ক্যালসিয়াম সালফেট, এগুলো হচ্ছে এ বি টাইপের যৌগ। এখন এগুলোকে স্যার এ বি টাইপ বলতেছি কেন, একটু যদি ব্যাখ্যাটা দেখি। সিলভার ক্লোরাইড এটা তো আমরা করলাম, যেখানে আমরা 1 মোল এ প্লাস 1 মোল বি মাইনাস পাচ্ছি, সেজন্য এটা এ বি টাইপের যৌগ। এখন সিলভার নাইট্রেট যদি হয় তাহলে দেখো সিলভার নাইট্রেট, আমরা জানি নাইট্রেট এটা হচ্ছে একটা যৌগমূলক, যৌগমূলকগুলো একটা আয়নের মতো আচরণ করে, যদিও এখানে 4টা পরমাণু আছে কিন্তু 4টা পরমাণু মিলে একটা আয়নের মতো আচরণ করবে। সেজন্য এই সিলভার নাইট্রেট এটাকে যখন আমরা দ্রবীভূত করব তখন উৎপন্ন হবে সিলভার আয়ন এবং নাইট্রেট আয়ন। তো আমরা এখানে 1 মোল সিলভার নাইট্রেট থেকে 1 মোল সিলভার আয়ন 1 মোল নাইট্রেট আয়ন পাচ্ছি। অর্থাৎ এখানে ক্যাটায়ন আর অ্যানায়নের অনুপাত হচ্ছে 1:1, সেজন্য এটাকে আমরা বলতে পারি এ বি টাইপের যৌগ।
এটা কি বুঝছি স্যার? জি স্যার। আচ্ছা, একইভাবে যদি আমি ক্যালসিয়াম কার্বনেটটা দিয়ে করি, নিশ্চয়ই পাবো যে ক্যালসিয়াম কার্বনেট, এটা যখন পানিতে মিশাবো তখন এটা থেকে কি হবে, ক্যালসিয়াম আয়ন এবং কার্বনেট আয়ন। তাহলে 1 মোল ক্যালসিয়াম কার্বনেট, এখান থেকে আমরা 1 মোল ক্যালসিয়াম আয়ন পাচ্ছি, 1 মোল কার্বনেট আয়ন পাচ্ছি। এখানেও কার্বনেটটা হচ্ছে যৌগমূলক, সে একটা আয়নের মতো আচরণ করবে, যদি এখানে 2 কিন্তু সে একটা আয়নের মতো আচরণ করতেছে। এখানে সব হিসেবে আছে কত, 1। এই জন্য 1 মোল ক্যালসিয়াম কার্বনেট থেকে 1 মোল ক্যালসিয়াম আয়ন 1 মোল কার্বনেট আয়ন পাই বলে আমরা বলতে পারি এটা হচ্ছে এবি টাইপের যৌগ। বুঝছি স্যার? জি স্যার। আচ্ছা স্যার, এখন আমি তোমাকে একটা অঙ্ক দিচ্ছি, দেখি এটা পারো কিনা। আর 3 মিনিট সময় আছে, দেখি এর মধ্যে করতে পারে কিনা। মনে করি প্রশ্নের মধ্যে দেওয়া আছে এরকম যে 0.01 মোলার ক্যালসিয়াম কার্বনেট, একটু তাপমাত্রা উল্লেখ করতে হবে, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 0.01 মোলার ক্যালসিয়াম কার্বনেট দ্রবণের কেএসপি কত? ঠিক আছে, তাহলে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 0.01 মোলার ক্যালসিয়াম কার্বনেট দ্রবণের 0.01 কেএসপি কত? স্কয়ার। হ্যাঁ স্যার বলেন। স্যার 0.01 স্কয়ার না? হ্যাঁ স্যার 0.01 স্কয়ার, এটা এতটুকু। ঠিক আছে, আমার যেটা মোলারিটি দেওয়া থাকবে, তো মোলারিটি এখানে যেহেতু কেএসপি কথা উল্লেখ আছে, আমি বুঝে নিব আমার এই দ্রবণটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ, আর সম্পৃক্ত দ্রবণের যে মোলারিটি সেটাকে আমরা বলি দ্রাব্যতা। এই জন্য এখানে মোলারিটি যেটা দেওয়া থাকবে সেটাই হচ্ছে আমার দ্রাব্যতা। তো দ্রাব্যতা যেহেতু 0.01 দেওয়া আছে, তাহলে এটাকে আমি অ্যাজ ধরবো। তাহলে এটার মতো করে স্যার করতে পারবো, বোর্ডে যে তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ একটা ম্যাথ করা আছে। তাহলে ক্যালসিয়াম কার্বনেট এটাকে যদি আয়নিত করি, ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম 2+ আয়ন এবং কার্বনেট আয়ন, তাহলে এখানে দ্রাব্যতা যদি আমরা এস ধরি, এখানে এস আমাকে এখানে এস এর মানটা দেওয়া আছে এস সমান হচ্ছে 0.01 মোলার। সুতরাং কেএসপি সমান ক্যালসিয়াম আয়নের ঘনমাত্রা ইনটু কার্বনেট আয়নের ঘনমাত্রা। তাহলে এখানে পাচ্ছি এস ইনটু এস সমান এস স্কয়ার সমান 0.01 স্কয়ার। এখান থেকে পাবো আমরা। আশা করি এই ধরনের ম্যাথ দিতে পারবো। জি স্যার। কোনো সমস্যা তো নেই। হ্যাঁ স্যার। আজকে আমরা তাহলে এবি টাইপের যৌগ পর্যন্ত পড়ি। তোমরা আমি এখন যে ম্যাথটা করছি এটার মতো করে আরো কিছু ম্যাথ পাবে বইতে, যেগুলো একটু প্র্যাকটিস করে দেখিও। আগামী দিন থেকে আমরা আরো যে 3টে টাইপ আছে সেই 3টে টাইপের মধ্যে দ্রাব্যতা গুণফলটা কেমন হয় বা তাদের আমরা দ্রাব্যতার মানটা নির্ণয় করব কিছু ম্যাথ করে। ঠিক আছে, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। তোমরা ভালো থেকো এবং অবশ্যই পড়াশোনা করিও। আজকে তো উত্তর দিতে পারো নাই, আগামী দিন চেষ্টা করি উত্তর দিতে। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।